নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। মোহন যাদব এর নাম কি আপনারা কখনো শুনেছিলেন? মধ্যপ্রদেশের রাজনীতি নিয়ে যারা খবরাখবর রাখেন তারা শুনতে পারেন। শিবরাজ সিং চৌহানের সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন, উজ্জয়িনী থেকে জিতেছেন, 3 বারের বিধায়ক, সংঘের ঘনিষ্ঠ। গ্রাসরুট লেভেল থেকে উঠে এসছেন, হিন্দুত্ববাদী নেতা হিসাবে তার পরিচয় আছে। তিনি এখন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ছত্তিশগড়ে যিনি মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেব, তিনিও রাজ্যের গণ্ডির বাইরে খুব পরিচিতি তার ছিল না, কিন্তু দীর্ঘদিনের সাংসদ, এই বিধায়ক। সরগুজা এবং বস্তারে আদিবাসী অধ্যুষিত আসনগুলোতে বিজেপি এবার অসাধারণ ফল করায় একজন আদিবাসীকেই তারা মুখ্যমন্ত্রী বেছে নিয়েছেন। আবার শিবরাজ সিং চৌহান ওবিসি সম্প্রদায়ের, মোহন যাদব ওবিসি সম্প্রদায়ের, এবং একই সঙ্গে যাদব। তাহলে লালু মুলায়মের যাদব ভোটের উপর যে একচেটিয়া আধিপত্য আছে বলে অনেকে দাবি করেন, সেখানেও একটু ভাগ বসানো সম্ভব হলেও হতে পারে। যদিও একচেটিয়া যাদব ভোট লালু মুলায়ম বিহার উত্তরপ্রদেশে আগে পেলেও এখন যাদবেরা অনেকেই বিজেপিকে ভোট দেন। সেই বৃহত্তর হিন্দুত্বের ক্ল্যারিয়ন কলকে তারাও উপেক্ষা করতে পারেন না। অর্থাৎ গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা, সংগঠন করা, এবিভিপি করা, এদেরকেই ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে বেছে নিয়েছে বিজেপি। অনেকে মায়া কান্না করছেন, শিবরাজ সিং চৌহানকে অপমান করলেন মোদী, অমিত শাহ, রামন সিংকে গুরুত্বই দিলেন না, অনেক রকম ব্যাখ্যা। সম্ভবত শিবরাজ কেন্দ্রের কৃষিমন্ত্রী হবেন নরেন্দ্র সিং তোমারের জায়গায়, যদি তিনি রাজি হন। আর রামন সিং তো স্পিকার হচ্ছেন। শিবরাজের 64 বছর বয়স, 18 বছর টানা মুখ্যমন্ত্রী। সর্বানন্দ সোনোয়াল আসামের মুখ্যমন্ত্রী ছিলেন, এখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী। উনি কি বিজেপি ছেড়ে বেরিয়ে গেছেন, নাকি দলের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন? অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থা দলের মধ্যে থাকলে দলের একজন নিচুতলার কর্মীও মুখ্যমন্ত্রী হতে পারেন, যদি তার নিষ্ঠা, সততা, দলের প্রতি আনুগত্য এবং পরিশ্রম করার ক্ষমতা থাকে। আবার প্রমাণ হলো। আপনি এবার আঞ্চলিক দলগুলোকে দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো ডাউট আছে কারোর ডাউট নেই। মায়াবতীর উত্তরসূরিকে তিনি ঠিক করে দিয়েছেন, তার এক ভাইপো আকাশ আনন্দ। লালুর উত্তরসূরিকে তেজস্বী। মুলায়মের কে ছিলেন অখিলেশ। করুণানিধির উত্তরসূরিকে MK স্টালিন। আচ্ছা, মুফতি মোহাম্মদ সাইদের উত্তরসূরি কে ছিলেন? মেহবুবা মুফতি। ফারুক আবদুল্লাহর উত্তরসূরিকে ওমর আবদুল্লাহ। বালাসাহেব ঠাকরের উত্তরসূরিকে উদ্ধব ঠাকরে, এখন তার উত্তরসূরি আদিত্য ঠাকরে। এবার আঞ্চলিক দলগুলোর শিবু সোরেনের উত্তরাধিকারী হেমন্ত সোরেন। এরা হচ্ছে ইন্ডি জোটের শরিক। অর্থাৎ দলের ভিতর গণতান্ত্রিক চর্চা নেই, গণতান্ত্রিক কাঠামো নেই। প্রত্যেকটা আঞ্চলিক দল, পরিবারবাদী দল, একেবারে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো কাজ করে, ব্যক্তি মালিকানা। আপনি তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো সংগঠক, ভালো বক্তা, পার্টির প্রাণ এমন কর্মী আছেন যারা এখন মন্ত্রী, বিধায়ক হয়েছেন। তারা কিন্তু কখনো পার্টির সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারবেন না। সেটা কিন্তু বন্দ্যোপাধ্যায় পরিবারের জন্য সংরক্ষিত। আরজেডির অনেক পুরনো নেতা, এখন হয়তো নবীন নেতা আছেন, যাদের দক্ষতা, লেখাপড়া কোনোটাই তেজস্বীর থেকে কম না, কিন্তু তেজস্বীকেই তাদের মানতে হবে নেতা হিসাবে। মুলায়মের দলেও তাই, ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতেও তাই, ডিএমকেতেও তাই। অর্থাৎ পরিবারবাদী দলগুলো গণতন্ত্রের কথা বলে, কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলে, আর নিজেদের মধ্যে তারা গণতন্ত্রের অনুশীলন করে না। কংগ্রেস, গান্ধী পরিবার, তার বাইরে ভাবতে পারে না। মল্লিকার্জুন খাড়গেকে তারা সভাপতি করেছেন কিঞ্চিত বাধ্য হয়ে। এখনো
ভদ্রা কংগ্রেসই অনেক কিছু নিয়ন্ত্রণ করে। মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস আসলে কমলনাথ, ওখানে কে হবেন হয় অশোক গেহলট না সচিন পাইলট। নিচ থেকে কাউকে তুলে আনলাম, পার্টির অভ্যন্তরীণ গণতন্ত্রের বিকাশ হলে একদম গ্রাসরুট লেভেলের ওয়ার্কার পর্যন্ত পার্টির সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে। কংগ্রেসে সেই উদ্যোগ কিছুটা থাকলেও থাকতে পারে, কিন্তু অন্য ইন্ডিজোটের শরিকদের মধ্যে ওসবের বালাই নেই, এটাই বাস্তব। দেখে শেখা উচিত লালু মমতাদির। মুখে গণতন্ত্রের কথা বলেন, আসলে অনুশীলন করেন পরিবারবাদ। পরিবারের কেউই হবে দলের উত্তরসূরি, হয় ছেলে নয় ভাইপো। করুণানিধির ক্ষেত্রে স্টালিন, লালুর ক্ষেত্রে তার ছেলে তেজস্বী, আর তৃণমূলের ক্ষেত্রে মমতাদির ভাইপো অভিষেক। অর্থাৎ পরিবারের সদস্যদের বাইরে দলের নিয়ন্ত্রণ তারা কারুর হাতে দেবেন না। তারাই আবার বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলেন যে বিজেপিতে গণতন্ত্র নেই, মোদি শাহ ডুওপলি চলছে, ওটা বিজেপির অভ্যন্তরীণ বিষয়। অমিত শাহ এই লেভেলে উঠেছেন গ্রাসরুট লেভেল থেকে, নরেন্দ্র মোদীও তাই, রাজনাথ সিংও তাই, নীতিন গডকরিও তাই। শিবরাজকে বিদ্রোহ করছেন, রামন সিংকে বিদ্রোহ করছেন, তাকে অন্য কাজ দেওয়া হবে, তারা সেই কাজ করবেন। মনের মধ্যে হয়তো কিছু ক্ষোভ থাকতেও পারে। 18 বছরের মুখ্যমন্ত্রী শিবরাজ, তাকে সরিয়ে অন্য একজনকে আনা হলো, তার মনে দুঃখ থাকতে পারে, দুঃখ থাকাটা অসঙ্গত নয়, কিন্তু কোনো বিদ্রোহ, কোনো প্রতিবাদ নেই। হয়তো তাকে কেন্দ্র কৃষিমন্ত্রী করবে, কারণ নরেন্দ্র সিং তোমার মধ্যপ্রদেশে বিধানসভা স্পিকার হয়েছেন। এটা গণতান্ত্রিক এক্সারসাইজ যদি না হয়, কোনটা গণতান্ত্রিক এক্সারসাইজ? মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টির সর্বাধিনায়ক হবেন, এটা গণতান্ত্রিক এক্সারসাইজ? যিনি লিফটে করে মঞ্চে উঠেছেন, ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন, গণ আন্দোলন কিছুরই শরিক নয়, বৈভাবে রাস পালন করতে অভ্যস্ত, পুলিশি নিরাপত্তায় থাকেন, একটা পেশাদার পরামর্শদাতা সংস্থার পরামর্শ মেনে দল চালান। তৃণমূল কংগ্রেস করতে গেলে প্রত্যেককে এই ট্রান্সফরমেশনটা মেনে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনো গণতন্ত্র নেই, কোনো প্রশ্ন করা যাবে না, করলে পরেই আপনি দলনেত্রী রোশানলে পড়বেন, অনেক রকম সমস্যার মধ্যে পড়তে হতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যারা এখনো দলের মধ্যে গণতান্ত্রিক মানসিকতাকে টিকিয়ে রাখেন, মনে করেন যে রাজনৈতিক দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র থাকা উচিত, তারা বিজেপিকে দেখে শিখতে পারেন। অনেকে হাহুতাশ করছেন, শিবরাজ সিংকে সরিয়ে দিল, রামন সিং পেলেন না, বসুন্ধরার ভাগ্যে কি আছে, এইসব। কেউ বিদ্রোহ করেছেন? শিবরাজ করেছেন? রামন করেছেন? যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করেছিল 2017 সালে উত্তরপ্রদেশে, কোনো প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। 22 সালে যোগীজি আবার রিইলেক্ট হলেন। এই গেরুয়াদারি সন্ন্যাসীকে সঙ্গের অনুরোধে মোদীজি মুখ্যমন্ত্রী করেছিলেন। দেবেন্দ্র ফডনবিস নাগপুরের মেয়র ছিলেন বোধহয়, তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। তাহলে তুলে আনা হচ্ছে যারা অল্প পরিচিত কিন্তু সংগঠন করেছেন, দলের প্রতি আনুগত্য এবং আদর্শের প্রতি বিশ্বাস আছে, তাদেরকে। অন্য কোনো দলে পাবেন এই উদ্যোগ? সুপ্রিম কোর্ট ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, সাংবিধানিক বেঞ্চ, যে 370 দ্বারা বাতিল করে কেন্দ্রীয় সরকার সংবিধান বিরোধী কাজ করেনি। আর কাশ্মীর যখন ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন অনুযায়ী মহারাজা হরি সিং কৃষ্ণ মেননের উপস্থিতিতে ভারত ভুক্তিতে সম্মত হয়েছিল, তখন কাশ্মীরের আর কোনো সার্বভৌম অস্তিত্ব নেই। তাই 370-এর মতো অস্থায়ী ধারা
থাকলে পরে সেটাকে বাতিল করার অধিকার কেন্দ্রীয় সরকারের আছে। এক বিশেষ পরিস্থিতিতে ৩৭০ ধারার প্রবর্তন হয়েছিল। সুপ্রিম কোর্টের ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এই সিদ্ধান্ত নিয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে লাদাখের আত্মপ্রকাশের মধ্যেও কোনো রকম আইন ভাঙার কাজ হয়নি। হ্যাঁ, জম্মু কাশ্মীরের স্ট্যাটুট ফিরিয়ে দিতে হবে, ৯ মাসের মধ্যে ইলেকশন করতে হবে এবং আমার মতে কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের সঙ্গে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনও করে নেবে। ডিলিমিটেশন প্রক্রিয়া সম্পূর্ণ, আসন সংখ্যা বেড়ে ৮৩ থেকে ৯০-এ দাঁড়িয়েছে। সমস্যাটা কোথায়? সমস্যা তো কিছু না। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেশের সংবিধান যেভাবে প্রয়োগ হয় জম্মু কাশ্মীরেও হবে। তার আলাদা ক্ষমতা থাকবে কেন? যে জম্মু কাশ্মীর ৪৭ সালেই ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, তার আলাদা সার্বভৌম অস্তিত্ব থাকতে পারে না। এটা মানতে এত অসুবিধা কেন? অন্যান্য দল সংযত প্রতিক্রিয়া দিয়েছে, বামেরা বিবৃতি জারি করেছে, ফেডারালিজমের বিরুদ্ধে রায় হতাশাজনক। এই জন্যই বামেরা ন্যাশনাল মেনস্ট্রিম থেকে বারে বারে পিছিয়ে যান। আচ্ছা, এবার ইন্ডিয়া জোটের শরিকরা, ইন্ডি জোটের শরিকরা তাদের কমন মিনিমাম প্রোগ্রামে লিখতে পারবেন তারা ক্ষমতায় আসলে কাশ্মীরে আবার ৩৭০ দ্বারা ফিরিয়ে আনবেন? দম আছে? লিখুন, ম্যানিফেস্টোয় দেখুন, পারবেন? দম আছে, হিম্মত আছে, বলতে পারবেন আবার ৩৭০ দ্বারা ফিরিয়ে আনবো কাশ্মীরে ক্ষমতায় আসলে ইন্ডি জোট? বামেরা সবসময় ন্যাশনাল মেনস্ট্রিমের উল্টো দিকে হাঁটে। সেই ৬২ সাল থেকে ভারত আক্রমণকারী, চীন নয়, দলটাই ভেঙে গেল। এখনো ন্যাশনাল মেনস্ট্রিমের উল্টো পথে তারা হাঁটছে। দুর্ভাগ্য, সখাত সলিলে ডোবা সময়ের অপেক্ষা। কেউ কেউ বলতে পারেন বামেদের নিয়ে আপনার এত চিন্তা না করলেও হবে। সংসদীয় রাজনীতিতে বামপন্থী দলগুলো আছে। পশ্চিমবঙ্গে একসময় তারা ক্ষমতায় ছিল, আমরা সবাই বড় হয়েছি বাম জমানায়। তারা এখন ক্ষমতা থেকে নেই, ইলেকটোরাল ডিব্যাকেল হয়েছে, কিন্তু বামপন্থায় বিশ্বাসী মানুষজন প্রচুর আছেন। ডিব্যাকেল হলেও তারা ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছেন। পারবে কি পারবেন না সেটা মানুষ ঠিক করবেন। অন্যান্য রাজনৈতিক দলগুলো গার্ডেড ওয়েতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, কিন্তু সিপিএম খোলাখুলি বলেছেন যে ফেডারালিজমের বিরুদ্ধে এই রায় হতাশাজনক। মানে জম্মু কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস থাক, ৩৭০ থাক, ৩৫-এ থাক। সেই জন্যই তো বলছি ইন্ডি জোটের আপনারাও তো গুরুত্বপূর্ণ শরিক, অন্তত কংগ্রেস তো আপনাদের গুরুত্ব দেয়। আপনারা এবার ইস্তাহারে ওটা লিখুন যে ইন্ডি জোট দেশে ক্ষমতায় আসলে ৩৭০ ধারা আবার ফিরিয়ে আনবেন। পরিশেষে বলি, ২০ ডিসেম্বর সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন সাক্ষাতের জন্য। এদিকে রাজ্যে কংগ্রেস তৃণমূলের জোটের জল্পনা দানা বাঁধছে। তৃণমূল নাকি এখনো পর্যন্ত কংগ্রেসকে বহরমপুর আর মালদার একটা সিট ছেড়ে দেবে যেখানে কংগ্রেসের সাংসদ আছে। বাকি ৪০টা আসনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক হবে সেটা জানি না। কংগ্রেস এই প্রপোজাল মানবে কিনা তাও জানি না। অধীর চৌধুরী এখনো যেভাবে তৃণমূলকে আক্রমণ করছেন, যদিও মহুয়া মৈত্র প্রসঙ্গে অধীর চৌধুরীর অবস্থান তৃণমূলের কাছাকাছি। অধীর তো নিজের কেন্দ্র থেকে আবার জিততে চান, তাই সুবিধাবাদী রাজনীতি প্রয়োজন হলে তিনি করবেন। সিপিএমকে অর্ধচন্দ্র দিয়ে কংগ্রেসের হাত ধরবেন, এই তৃণমূলের হাত ধরবেন। ব্যক্তিগত স্বার্থ যেখানে অগ্রাধিকার পায় সেখানে বৃহত্তর স্বার্থ গৌণ হয়ে যায়। অধীরবাবুর ক্ষেত্রেও তাই। তিনি যদি মনে করেন তৃণমূলের ওখানে ভোটে না দাঁড়ালে তার পক্ষে সুবিধা, তিনি সেটাই মেনে নেবেন, তৃণমূল বিরোধিতা কমাবেন এবং সিপিএমকে অর্ধচন্দ্র দেবার উদ্যোগ নেবেন। সেক্ষেত্রে তিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ালে
প্রবীণ প্রদীপ ভট্টাচার্য, যার সঙ্গে মমতার সম্পর্ক খুব ভালো হয়, তিনি সভাপতি হবেন, নইলে ওই উত্তরবঙ্গের নেতা শঙ্কর মালাকার, তাকেও তৃণমূল সভাপতি হিসাবে দেখতে চান। আর 24 সালের এপ্রিলে একটা রাজ্যসভার আসনে অভিষেক মনু সিংভিকে পুনরায় তৃণমূল সমর্থন করবে। অর্থাৎ তৃণমূলের মেসেজ ইজ ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। দুটো লোকসভা আসন যেখানে কংগ্রেসের সাংসদ জিতেছিলেন সেখানে তারা প্রার্থী দেবেন না, এবং পুরস্কার স্বরূপ অভিষেক মনু সিংভিকে এখান থেকে আবার তারা রাজ্যসভায় জিতিয়ে আনবেন। নৌসাদ বলেছেন যে তৃণমূলের সঙ্গে কংগ্রেস যদি সামান্যতম সংস্রব রাখেন তাহলে তারা কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্কই রাখবেন না। সেখানে বাম আইএসএফ একজোট হয়ে লড়বে, কংগ্রেস তৃণমূল জোট হিসাবে লড়বে, আর বিজেপি তো আছেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সফল হতে পারে। কংগ্রেস তৃণমূল একসঙ্গে লড়লে পরে সংখ্যালঘুদের একটা বড় অংশ এই জোটকে সমর্থন করতে পারেন। আবার কংগ্রেস তৃণমূলের হাত ধরলে কংগ্রেসের ট্র্যাডিশনাল ভোট ব্যাংক, যারা তৃণমূলকে পছন্দ করে না, যারা মনে করে তৃণমূল কংগ্রেসকে ভেঙে নিজেদের শক্তি বাড়িয়েছে এবং কংগ্রেসের সাহায্য ছাড়া তৃণমূল 11 সালে ক্ষমতায় আসতে পারত না, তারা এই জোটকে না মেনে শেষ পর্যন্ত বিজেপির দিকেও ঝুঁকতে পারে। একটা অদ্ভুত সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে রাজ্যের রাজনীতি।